নমস্কার, আমি সুবীর বসু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আচার্য সুবীর বসু। আমার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউবও আছে। আজকে যে বিষয়বস্তুটা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব, সেই বিষয়বস্তুটা হচ্ছে কালসর্প যোগ, তার সেকেন্ড পার্ট। কালকে আপনাদের প্রথম পার্টটা জানিয়েছিলাম 12 রকমের কালসর্প যোগ আছে। সেই কালসর্প যোগটাকে 12 রকমের যে কালসর্প যোগ আছে, কি কি কালসর্প সেগুলো কালকে আপনাদেরকে বলেছিলাম। যেরকম অনন্ত কালসর্প, বাসকি কালসর্প, কুলিক কালসর্প। এই কালসর্প যোগ থাকলে কি কি হয় মানুষের জীবনে। ধরুন আপনার রাশিচক্রে কালসর্প দোষ আছে, তাহলে কালসর্প যোগ রাহু কোথায় বসে আছে? রাহু লগ্নে বসে আছে, কেতু সপ্তমে বসে আছে, তাহলে আপনার জীবনটা কি হবে? এবার কোনো বইতে তো রেমেডি লেখা থাকে না। আমরা মোটামুটি আমার এই জীবনে আমি প্রায় 70,000-এর উপরে ক্লায়েন্ট দেখেছি। তার উপরে যে সমস্ত ক্লায়েন্টকে দেখেছি তাদের উপরে বেস করে, তাদের উপরে ভিত্তি করে আমি সমস্ত কিছু নোট তৈরি করে রেখে দিয়েছিলাম। সেই নোট অনুযায়ী আমি বলবো, যেসব নোটগুলো আমি রেখে দিয়েছিলাম তৈরি করে করে, লগ্নে রাহু থাকলে কি হয়, দ্বিতীয় রাহু থাকলে কি হয়, তৃতীয় রাহু থাকলে কি হয়, চতুর্থে রাহু থাকলে কি হয়, এবং তাদেরকে সব জানিয়েছি। মোটামুটি আমার মনে হয় আপনাদের যে ছক আছে, জন্ম ছক, তাতে আশা করি 90-95% মেলাতে আমি পারবো, আশা রাখছি। যাই হোক, আমি শুরু করছি আমার যে অনন্ত কালসর্প যোগ, মানে লগ্নে রাহু সপ্তমে কেতু থাকলে তাকে বলা হবে অনন্ত কালসর্প যোগ। এবং রাহু কেতুর বাঁদিকে, ওটা আমি বোর্ডে আপনাদেরকে দেখিয়ে দেবো, বাঁদিকে সমস্ত গ্রহগুলো থাকলে, ডান দিকে 5টা ঘর ফাঁকা থাকলে তবেই তাকে বলা হবে কালসর্প যোগ, অনন্ত কালসর্প যোগ। এই অনন্ত কালসর্প যোগ থাকলে কি হবে আপনার জীবনে, যে নোটটা আমি বানিয়েছিলাম সেই নোটটা দেখে আপনাদেরকে আমি বলছি। এই যোগ থাকলে, এইরূপ যোগ জাতক বা জাতিকার লগ্নে যদি থাকে, সাধারণত এরা ব্যক্তিত্বহীন হয়, মানে নিজের প্রতি আস্থা বা কনফিডেন্স লেভেল থাকবে না, গৃহস্থহীন হয়। আচ্ছা, গৃহস্থ জীবন সুখে কাটে না, বা বিবাহিত জীবন এদের সুখে কাটবে না। সর্বদাই একটা মানসিক অশান্তি ও হতাশায় ভুগতে থাকবে। বারবার ব্যবসা যদি পেশা হয় তাহলে বারবার ব্যবসা বদল করবে, ও ব্যবসায় সফলতা পায় না, এবং মামলা মকদ্দমাও জড়িয়ে যায়। হ্যাঁ, জীবনে সাফল্য পাওয়া এদের অসুবিধা হয়ে যায়। তাকে সারা জীবন সাফল্যের জন্য এরা চেষ্টা চালিয়ে যাবে, তাকে বলা হবে অনন্ত কালসর্প যোগ। এটা লগ্নে রাহু সপ্তমে কেতু। এবার আমি বলছি দ্বিতীয় রাহু অষ্টমে কেতু থাকলে কি হয়, সেটা হচ্ছে কুলিক কালসর্প যোগ। এই কুলিক কালসর্প যোগের ফলাফলটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, যেটা আমরা পেয়েছিলাম, আমি যেটা পেয়েছি সেটা দেখে আপনাদেরকে বলছি। এই যোগ থাকলে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। সেকেন্ড হাউসে দেখবেন, আপনারা মিলিয়ে দেখবেন, আপনার যদি কোনো জাতক বা জাতিকার দ্বিতীয় ভাবে রাহু থাকে, তাদের দেখবেন আপনারা এটা ফলো করবেন, আপনারা আয়ের চেয়েতে আপনাদের জন্মছক মেলাবেন, আপনারা আয়ের চেয়েতে ব্যয় বেশি হবে, সঞ্চয় প্রায়শই আপনাদের থাকবে না, জাতক জাতিকার মেজাজ খিটখিটে হয়ে যাবে, শরীরে নানা রকম ব্যাধি ও নানা রকম অপারেশনের যোগ লেগে থাকবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা এদেরকে প্রতি পদক্ষেপে ধোঁকা দেয়, এবং প্রতি পদক্ষেপে ধোঁকা দেয়, এবং অল্প বয়সে পিতার মৃত্যুও হতে পারে। তাকে বলা হবে কুলিক কালসর্প যোগ, দ্বিতীয় রাহু অষ্টমে কেতু। এবার আমি আসছি তৃতীয় রাহু নবমে কেতু, তাকে বলা হবে কি, বাসকি কালসর্প যোগ। তার নাম হচ্ছে বাসকি কালসর্প যোগ। এই যোগ থাকলে তার কি ফলাফল সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের যদি কারোর মানে জন্মছকে তৃতীয় রাহু নবমে কেতু থাকে, তাহলে আপনারা এটা মিলিয়ে দেখবেন, আপনাদের জীবনের সঙ্গে অনেক মিল হবে, অনেক অনেক অনেক। তাহলে তৃতীয় রাহু এবং নবমে কেতু থাকলে এই যোগের কারণে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক থাকে না। এই যোগ তৃতীয় রাহু নবমে কেতু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক থাকে না। এই যোগে নিজ কর্মের মাধ্যমে উপার্জন নির্দেশ করে, এবং অল্প বয়সে মায়ের মৃত্যু নির্দেশ করে থাকে। বারবার চাকরি পরিবর্তন হয়, কেন নবমে রাহু মানে দশমে রাহুর দৃষ্টি থাকবে, এই জন্য বারবার চাকরি পরিবর্তন করতে হবে। নাস্তিক প্রকৃতির হবে, দলিল দস্তাবেজ না পড়ে সই করার ফলে আফসোস করতে হবে, ভবিষ্যতের নিশ্চয়তা থাকে না, তাকে বলা হবে বাসুকি কালসর্প যোগ। 3 নম্বর হলো। এবার আমি আসছি চতুর্থে রাহু এবং দশমে কেতু। চতুর্থে রাহু দশমে কেতুকে বলা হয় শঙ্খপাল কালসর্প যোগ, যেটা আপনাদেরকে কালকেও বলেছি, 12খানা কালসর্প। এই কালসর্প যোগ থাকলে কি হবে, এইরূপ যোগ থাকার ফলে মা
বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকবে, মানে মায়ের সঙ্গে অশান্তি, বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে ঝঞ্ঝাট ঝামেলা লেগে থাকবে। পরিচিত লোক যাদেরকে বিশ্বাস করা হবে তারাই ঠকিয়ে দেবে। ধরুন আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদেরকে আপনি বিশ্বাস করবেন তারা আপনাকে ঠকিয়ে দেবে। পৈতৃক সম্পত্তি যদি কিছু পাওয়ার থাকে তা পেতেও বিপত্তি হবে। দেখবেন আপনাদের ছকে যদি চতুর্থে রাহু থাকে এই জিনিস হবে, মানে পৈতৃক সম্পত্তি যদি কিছু পাওয়ার থাকে তা পেতেও বিপত্তি হবে। শিক্ষায় বারবার বাধা আসবে, কারণ চতুর্থ ভাব থেকে গ্রাজুয়েশন লেভেলের লেখাপড়া, স্নাতক স্তর বিদ্যা, যার জন্য শিক্ষায় বারবার বাধা আসবে। এমনকি মাঝপথে শিক্ষা থেমেও যেতে পারে। ব্যবসায় ক্ষতি হয়, চাকরি ও ব্যবসায় বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হয়। শরীর স্বাস্থ্য ভালো থাকে না, মানসিক অশান্তি হবে। এই যোগকে বলা হবে শঙ্খপাল কালসর্প যোগ। এইবার আমি আসছি পঞ্চমে রাহু এবং একাদশে কেতু, তাকে বলা হবে পদ্ম কালসর্প যোগ। এই পদ্ম কালসর্প যোগের ফলাফলটা কি হবে আপনাদেরকে আমি বলাচ্ছি। এই যোগ সাধারণত সন্তান প্রাপ্তিতে বাধা করে। পঞ্চমে রাহু থাকলে সন্তান প্রাপ্তিতে বাধা হবে এবং সন্তান হলেও সন্তান নিয়ে দুশ্চিন্তা লেগে থাকে। এই যোগের ফলে গুপ্ত শত্রু তৈরি হয়। বৃদ্ধ অবস্থায় খুবই কষ্টকর অবস্থায় জীবন কাটে। গুপ্ত রোগে জাতক কষ্ট পেতে পারে। ব্যবসায় প্রচুর ক্ষতির সম্ভাবনা হয় এবং জাতকের দেউলিয়া হওয়ারও সম্ভাবনা থাকে। এই যোগকে বলা হবে পদ্ম কালসর্প যোগ। এই যে আপনারা যে অনেকে ব্যবসা করেন, এই যে দেখেছেন ব্যবসায় আপনারা দেউলিয়া হয়ে যান, তাদের যদি জন্ম ছকে পঞ্চমে রাহু থাকে আর এরকম কালসর্প যোগ থাকে, একাদশে কেতু থাকে, তারা এটা মিলিয়ে দেখে নেবেন। এবার আমি আসছি ষষ্ঠ, মানে ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু, তাকে বলা হবে মহাপদ্ম কালসর্প যোগ। এই যোগ জাতক জাতিকার জীবনে থাকলে কি হয়, অনেক পরিশ্রম করেও সাফল্য পাওয়া যায় না। কেন? ষষ্ঠ ভাব থেকে তো পরিশ্রম, অনেক পরিশ্রম করেও সাফল্য পাওয়া যায় না। জাতক জাতিকার নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকে না এবং চরিত্রের বদনাম হতে পারে। ষষ্ঠে রাহু থাকলে চরিত্রের বদনাম হতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া ও কর্মক্ষেত্রে মান সম্মান যশ হানি হওয়ার সম্ভাবনা থাকে, মানে কাজের জায়গায় মান সম্মান যশ হানি হওয়ার সম্ভাবনা থাকে। মৃত্যু পর্যন্ত আজীবন রোগ ও অসুখে ভোগার প্রবণতা থাকে। পেশার বিষয়ে ভোগারও ব্যাপার থাকে, মানে চাকরির বিষয়ে এদেরকে অনেক ঘুরতে হয়। দাম্পত্য জীবন সুখের হয় না। এই যোগকে বলা হবে মহাপদ্ম কালসর্প যোগ। এবার আমি আসছি সপ্তমে রাহু এবং লগ্নে কেতু, তাকে কি বলা হবে তক্ষক কালসর্প যোগ। যে জন্ম কুণ্ডলিতে সপ্তমে রাহু এবং লগ্নে কেতু থাকবে, এই রূপ যোগ থাকলে বিবাহিত জীবন নষ্ট হয়। আপনাদের যাদের দেখবেন সপ্তমে রাহু আছে আর লগ্নে কেতু, তাদের বিবাহিত জীবনটা, ম্যারেজ লাইফটা দেখবেন আপনারা বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে। বিবাহিত জীবন নষ্ট হয়। ব্যবসা যদি পেশা হয় তবে তাতে ভালো চলবে না। কন্যার সঙ্গে মানসিক মিল হয় না। পৈতৃক সম্পত্তি নষ্ট হয়ে যাবে। পৈতৃক সম্পত্তি, লটারি ও জুয়া খেলাতে প্রচুর অর্থ নষ্ট হবে। ধার দেওয়া ঋণ আদায় হয় না। আমি আসছি সপ্তম, তক্ষক কালসর্প যোগ। যে জন্ম কুণ্ডলিতে সপ্তমে রাহু লগ্নে কেতু থাকে এবং তার একদিকে বাঁদিকে সমস্ত গ্রহগুলি, যেদিকে বলেছি আমি আপনাদেরকে আগেও বলেছি, তাকে বলা হবে তক্ষক কালসর্প যোগ। এই যোগ থাকলে আপনার দেখবেন যাদের জন্ম ছকে সপ্তমে রাহু আছে, দেখবেন বিবাহিত জীবন নষ্ট হবে। ব্যবসা যদি পেশা হয় তবে তাতে ভালোভাবে চলে না। কন্যার সঙ্গে মানসিক মিল হয় না। পৈতৃক সম্পত্তি নষ্ট হয়ে যাবে। লটারি ও জুয়া খেলাতে প্রচুর অর্থ নষ্ট হয়। ধার দেওয়া ঋণ আদায় হয় না। কাউকে টাকা দিলে সেই টাকা আপনারা ফেরত পাবেন না। তাকে বলা হবে তক্ষক কালসর্প যোগ। এবার আমি আসছি অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতু, তাহলে তাকে কি বলা হবে কর্কট কালসর্প যোগ। কর্কট কালসর্প যোগ হচ্ছে অষ্টমে রাহু দ্বিতীয় কেতু। এই রূপ যোগ থাকার কারণে জাতক বা জাতিকাদের স্বল্পায়ু যোগ হয়, আয়ুর জায়গাটা অনেকটা কমে যায়। দুর্ঘটনায় মৃত্যু নির্দেশ করে থাকে। শরীর স্বাস্থ্য ভালো যায় না। দুর্ঘটনা হতে পারে, শরীর স্বাস্থ্য ভালো যায় না। কথায় কথায় এরা অর্থ নষ্ট হয়।
ধার দেওয়া অর্থ ফেরত আসে না, কাউকে টাকা ধার দিলে তা সারা ফেরত পায় না। সাধারণত এই ধরনের জাতক চাকরির অভাবে মানে চাকরির অভাবে ঘোরাঘুরি করতে হয়, চাকরি পেলেও পদোন্নতি হয় না, জাতকের অকাল মৃত্যু হতে পারে এবং বন্ধু বান্ধবেরা বিশ্বাসঘাতকতা করে, তাকেই বলা হবে এই কর্কট কালসর্প যোগ, তাকেই বলা হবে কর্কট কালসর্প যোগ। এবার আমি আসছি নবমে রাহু, তার নাম হচ্ছে শঙ্খচূড় কালসর্প যোগ। নবমে রাহু, যে জন্মকুণ্ডলিতে নবমে রাহু ও তৃতীয় কেতু থাকে তাকে বলা হয় শঙ্খচূড় কালসর্প যোগ। এই যোগ থাকলে, এই যোগের কারণে সমাজের কাছ থেকে বা ছোট ভাই বোনেদের কাছ থেকে খারাপ ব্যবহার পায়, সমাজের কাছ থেকে বা ছোট ভাই বোনেদের কাছ থেকে খারাপ ব্যবহার পায়। এই যোগে ভাগ্যকে হীন করে, দুর্ভাগ্যশালী করে তোলে। যাদের নবমে রাহু আছে তারা আপনারা মেলাবেন, দেখবেন ভাগ্যকে হীন করে এবং দুর্ভাগ্যশালী করে তোলে। এবং মানহানির ও মামলা মোকদ্দমা চলতে পারে, মান সম্মান হানি ও মামলা মোকদ্দমাও আপনার জীবনে আসতে পারে। পিতৃসুখ, নবমে রাহু বহু ছক আমি দেখেছি, সেই ছকে আমি দেখেছি যাদের জন্মাবার পর দেখা গেল বাবা নেই বা বাবা মারা গেছেন বা বাবা ছেড়ে দিয়ে চলে গেছেন, এরম আমি বহু ছক দেখেছি, বহু ছক দেখেছি। নবমে রাহু থাকলে, নবম থেকে যেহেতু পিতা সেহেতু পিতৃসুখ হয় না। অংশীদারি মানে পার্টনারশিপ ব্যবসা, অংশীদারি ব্যবসায় ক্ষতি হয়। সরকারি অফিসারদের, যদি সরকারি চাকরি করে তাহলে সরকার, দশমে যেহেতু রাহু, নবমে রাহু বসে তার 12 দৃষ্টি দিচ্ছে দশম ভাবে, তাহলে সরকারি অফিসারদের সঙ্গে বিবাদ লেগে থাকবে, তাকে বলা হবে শঙ্খচূড় কালসর্প যোগ। এবার আমি আসছি দশমে রাহু এবং চতুর্থে কেতু থাকলে কি হবে, এটা হচ্ছে ঘাতক কালসর্প যোগ। যাদের জন্মকুণ্ডলিতে দশমে রাহু আছে তারা দেখবেন আপনাদের চাকরির জায়গাটা কতটা সমস্যা তৈরি করে। এই যোগ তৈরি হলে, দশমে রাহু ও চতুর্থে কেতু, এই যোগ তৈরি হলে পেশাগত বিষয় মানে চাকরির বিষয় অনেক ঘোরাঘুরি করতে হয়, উচ্চপদস্থ অফিসারদের সাথে ঝামেলা লেগে থাকে, অস্থির জীবনযাপন করতে হয়, জীবনযাপনটা ঠিকভাবে হয় না, সন্তান জন্মাবার পর সমস্যা বহুগুণ বেড়ে যায়, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি থেকেও বঞ্চিত হতে পারে, ব্যবসায় অনেক ক্ষয়ক্ষতি হয়, পারিবারিক অশান্তি থাকার কারণে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়, চিন্তা ভাবনা যেটা থাকবে তার মধ্যে হতাশা লেগে থাকবে, তাকে বলা হবে কি ঘাতক কালসর্প যোগ। এবার আমি আসছি 11তম কালসর্প যোগ, যাকে বিষধর কালসর্প যোগ বলে। একাদশে রাহু ও পঞ্চমে কেতু যদি থাকে তাহলে তাকে বলা হবে বিষাক্ত বা বিষধর কালসর্প যোগ। এই যোগ থাকলে ফলাফল কি হবে শুনে নিন আপনারা। এই যোগের কারণে সমস্ত ধরনের সাফল্যে বাধা বিঘ্নের সৃষ্টি হয়, কেন একাদশ ভাব থেকে লাভ বা আয় সাফল্য নির্দেশ করবে। যে কোনো ভাবে আপনি সাকসেস পেতে গেলে আপনার একাদশ ভাবটি মেন ভাব। ধরুন আপনি লেখাপড়া করছেন, তাহলে 4-এর সঙ্গে 4, 6, 11, 1, 4, 6, 11 কানেকশন চাই, তবে আপনি পাস করতে পারবেন ভালোভাবে। তাহলে এই একাদশ ভাবের জন্য এটাকে বলা হয়েছে যে সাফল্যের জন্য বাধা বিঘ্নের সৃষ্টি হবে। কাকা ও খুড়তো ভাইদের সঙ্গে দেখবেন, যাদের একাদশে রাহু আছে, কালসর্প যোগ আছে, তারা এটা কিন্তু মেলাবেন, মিলিয়ে আমাকে জানাবেন। কাকা ও খুড়তো ভাইদের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকবে, কর্মের জন্য বাড়ি থেকে বহু দূরে যেতে থাকতে হবে, বহু দূরে গিয়ে থাকতে হবে, এবং চোখের সমস্যা ও হার্টের সমস্যা হয়। তাদের দেখবেন একাদশে যাদের রাহু আছে তাদের চোখে এবং হার্টের সমস্যাও হয়। অনিদ্রাজনিত রোগও ভুগতে হবে তাদের, অনিদ্রাজনিত রোগেও ভুগতে হবে তাদের, মানে ঘুম পাবে না রাত্রিবেলা তাদের, তাকে বলা হবে বিষাক্ত বা বিষধর কালসর্প যোগ। এবার আমি শেষ আসছি 12তম কালসর্প যোগ, যেটাকে বলা হয় শেষনাগ কালসর্প যোগ। দ্বাদশে রাহু ও ষষ্ঠে কেতু থাকলে তাকে বলা হবে শেষনাগ কালসর্প যোগ। এই যোগের কারণে মামা বাড়ি, এই যোগের কারণে মামা বাড়ির সঙ্গে সুসম্পর্ক নষ্ট হয়ে যায় বা মামা বাড়ির কারোর দুর্ঘটনার কারণে মৃত্যুও হতে পারে। এরা সাধারণত মৃত্যুর পর খ্যাতি লাভ করে। লড়াই ঝগড়া কোর্ট কাছারিতে সময় নষ্ট করে, জাতক বা জাতিকার সময় নষ্ট করে এবং বাঁদিকের চোখের অপারেশনও হতে পারে, তাকে বলা হবে শেষনাগ কালসর্প যোগ। মোটামুটি আমি যেটা
আমার এই 70,000 ক্লায়েন্ট দেখে তার বিচার বিশ্লেষণ করে তাদের সঙ্গে কথা বলে যেটা এটা আপনার হয়েছে বা ঘটেছে জীবনে তার উপর বেস করে আমি এই আমার নোট তৈরি করে আপনাদেরকে জানালাম। কার কতটা কি ভালো লাগলো আপনারা এটা আমাকে জানাবেন। আমি বোর্ডে আপনাদেরকে এটা দেখিয়ে দেবো কাকে কালসর্প যোগ বলা হয় এবং কোন দিকের 5টা ঘর ফাঁকা থাকলে কালসর্প যোগ হয়। তবে ঘাতক মানে কালসর্প যোগ, পূর্ণ কালসর্প যোগের একটা জীবন অন্ধকার, একটা জীবন আলো। যেরকম প্রথম জীবন যদি কারোর খারাপ হয়, শেষ জীবন তার ভালো। আবার দেখা গেল প্রথম জীবন ভালো হলো, শেষ জীবন তার খারাপ। আর অর্ধকাল সর্প বা ভগ্ন কাল সর্প, যদি কোনো গ্রহ 180 ডিগ্রি অ্যাঙ্গেলের বাইরে, রাহু কেতুর 180 ডিগ্রি অ্যাঙ্গেলের বাইরে বেরিয়ে গেল, তাকে ভগ্ন বা অর্ধকাল সর্প বলে। সেই কালসর্প যোগ আরো বেশি ভয়ঙ্কর কষ্টদায়ক হয়। এবার আমি আমার বোর্ডে আপনাদেরকে একে দেখিয়ে দিচ্ছি, আঁকাই আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কালসর্প যোগটা কিরকম জিনিস তৈরি হয়। এই ডিওবিটা হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 2/6/1998 সাল, সকাল 7টা 18 AM হাওড়া। এখানে দেখুন লগ্নটা হয়েছে মিথুন, লগ্নের নক্ষত্র ব্লড বা অধিপতি হচ্ছে, লগ্নের নক্ষত্রপতি হচ্ছে বৃহস্পতি। দ্বিতীয় ঘর ফাঁকা, তৃতীয় দেখুন রাহু চন্দ্র বসে আছে, রাহু আছে কেতু স্টারে, চন্দ্র আছে শুক্র স্টারে। চতুর্থ ঘর দেখুন ফাঁকা, পঞ্চম ফাঁকা, ষষ্ঠ ফাঁকা, সপ্তম ফাঁকা, অষ্টম ফাঁকা। নবমে দেখুন কেতু বসে আছে রাহু স্টারে। দশমে দেখুন বৃহস্পতি বসে আছে বৃহস্পতির নক্ষত্রে স্টারে। একাদশে দেখুন শুক্র শনি দুজনেই কেতু স্টারে মানে কেতুর নক্ষত্রে বসে আছে। দ্বাদশে দেখুন 12 হাউসে 12তম ঘরে রবি আছে চন্দ্রের নক্ষত্রে, মঙ্গল আছে চন্দ্রের নক্ষত্রে, বুধ আছে রবির নক্ষত্রে। তাহলে দেখুন আপনারা এই রাহু কেতুর, এই যে কেতু আছে এবং এখানে রাহু আছে, তার অক্ষের বাঁদিকের মধ্যে সমস্ত গ্রহগুলো বসে গেল। দেখে নিন আপনারা, এখানে দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা ঘর ফাঁকা। এইটাকে বলা হবে পূর্ণ কালসর্প যোগ, মানে এর মানে হচ্ছে পূর্ণ কালসর্প যোগ। এইবার ধরুন এখান থেকে আমার ধরুন কোন গ্রহ বেরিয়ে চলে আসলো বাইরে, তাকে বলা হবে অর্ধ বা ভগ্ন কালসর্প যোগ। ফর্মালি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন এখান থেকে শুক্রটা বেরিয়ে চলে আসলো, ধরুন শুক্রটা এখানে চলে আসলো, ঠিক আছে? তার মানে এই রাহু কেতুর অক্ষের বাইরে শুধু শুক্রটা বেরিয়ে চলে আসলো, তাহলে এইটা হয়ে গেল অর্ধ বা ভগ্ন কালসর্প যোগ। পূর্ণ কালসর্প সম্বন্ধেও আপনাদেরকে বোঝানো হলো এবং অর্ধ বা ভগ্ন কালসর্প সম্বন্ধেও আপনাদেরকে বোঝানো হলো। বুঝতে পেরেছেন আপনারা? আপনাদেরকে বোঝাতে পারলাম আমি পূর্ণ কালসর্প এবং অর্ধ কালসর্প। মোটামুটি কালসর্প দোষ নিয়ে যোগ যে আমরা দেখি, আমি দেখেছি বহু জায়গায় দেখিয়ে এসছেন ওনারা, কালসর্প দোষ কাটিয়েছেন। কেউ কেউ বলে আমি ত্রম্বকেশ্বর গিয়ে কালসর্প দোষ কাটিয়েছি, কিন্তু তাতেও তাদের ভালো রেজাল্ট বা ফল তারা পায় না। এই ক্ষেত্রে আমি একটাই কথা বলি যে রাহু কেতুর কালসর্প দোষ কাটাতে গেলে মা ছিন্নমস্তক পুজো করতে হবে। ধরুন আমরা একদিন পুজো করিয়ে কবচ করে দেবো, করলে হবে না, আপনাকেও নিত্য প্রত্যেক দিন শিবের পুজো করতে হবে, তবে কালসর্প দোষ থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। যারই ছকে কালসর্প দোষ থাকবে তাকে বেলপাতা এবং জল বাবা ভোলেনাথের মাথায় প্রত্যেক দিন দিলে তার কিছু ভালো হবে। যেরকম কালসর্প দোষের যেরকম রাহুর ইষ্ট দেবতা হচ্ছে মা ছিন্নমস্তক, মা ছিন্নমস্তকেরই পুজো করতে হয়, নবগ্রহের পুজো করে মা ছিন্নমস্তক। যেরকম নবগ্রহের দশ মহাবিদ্যা আমরা যেটা জানি, মা দুর্গা আর 9টা দেবী, রবির হচ্ছে মাতঙ্গী, চন্দ্রের হচ্ছে কমলা, মঙ্গলের হচ্ছে বগলা, বুধের হচ্ছে ত্রিপুরেশ্বরী, বৃহস্পতির হচ্ছে মা তারা, শনির হচ্ছে দক্ষিণা কালী, কেতুর হচ্ছে ধূমাবতী, রাহুর হচ্ছে ছিন্নমস্তক, আর শুক্রের হচ্ছে ভুবনেশ্বরী। তাহলে এই 9টি দেবী হচ্ছে আপনার 9টা ইষ্ট দেবতা, আর মা দুর্গা নিয়ে 10 মহাবিদ্যা। তাহলে এই কালসর্প দোষ কাটাতে গেলে রাহু কেতুর পুজো করতে লাগে। এটাকে বিরাট বড় আরো ব্যাখ্যা আছে। আমি বহু ছকে, আমি কিছুদিন আগে লিলুয়ার একটি মেয়ের লেখাপড়া নিয়ে সমস্যা হচ্ছিল, একটা জাতিকার লেখাপড়া নিয়ে সমস্যা হচ্ছিল, তা তার কালসর্প দোষ কাটিয়েছি। আমাকে ফোন করে জানালো যে না আমরা উপকার পেয়েছি। আমি বহু ছকে গ্রহ পুজো করাই, রেমেডি স্টোন দিই, গ্রহ পুজো করাই, লোক ফল পেয়েছে আমাকে জানাচ্ছে, তাই আমি আপনাদেরকে জানালাম। এবং আমি আজকে এই বলে আমার বক্তব্য রাখছি। নমস্কার,
শুভরাত্রি। আমার ইউটিউব চ্যানেল আচার্য সুবীর বোস, আমার ফেসবুক আছে আচার্য সুবীর বোসের নামে, আমার ইনস্টাগ্রাম আছে। আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, শুভরাত্রি।